দেখো এখন কটা বাজে, এখন বাজে প্রায় রাত 10:30। আজকের এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তার কারণ একটা স্পেশাল জিনিস কালকে বানাবো, যেটার প্রিপারেশানটা এখন থেকেই করতে হবে। কি বানাবো বলো তো? আমি কালকে বানাবো হলো নানপুরি, আর নানপুরির সাথে কি বানাবো সেটা তোমাদের কালকে বলবো। নানপুরির প্রিপারেশান তো আগের দিন রাত থেকেই করতে হয়, আর আমি কোনো দিনই ইস্ট দিয়ে নানপুরি করি না। এরকম দই ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিই বেকিং সোডা, একটু নুন, একটু চিনি, আর সাথে হচ্ছে একটু সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে মিক্স করব, মানে ফেটাতে শুরু করব। আর যেহেতু দইতে অ্যাসিড থাকে প্লাস বেকিং সোডাটা একটা ক্ষার, তাই অ্যাসিডের সাথে ক্ষারের রিয়াকশানে কিন্তু এটা ফার্মেন্ট হওয়া শুরু করবে। দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এটাকে আমাকে পুরোপুরি ফার্মেন্ট হতে দিতে হবে, সেই জন্য এইভাবে ঢেকে আমি মিনিট 10 এটাকে রেখে দেবো, যাতে এটা ফুল ফার্মেন্ট হয়ে যায়। দইটা একদম ফুললি ফার্মেন্টেড হয়ে গেছে, দেখো কি সুন্দর এটা একদম ফুলে উঠেছে। এইবার আমি এতে দেব ময়দা, মানে যতটা আমার লাগবে ততটা। আর ময়দা দিয়ে কিন্তু আগে এই দইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু দইটা পুরোটাই লিকুইড ফর্মে আছে, তাই আগে থেকে কিন্তু জল দিলে হবে না। আগে পুরো দইটার সাথে ময়দাটা মেখে নিতে হবে, তারপর প্রয়োজন যেটুকু সেইটুকু অনুযায়ী জল দিতে হবে। যদিও খুব বেশি জল এতে লাগে না। জল দিয়ে একদম নরম করে কিন্তু নানপুরির ডোটা মাখতে হবে, অনেকটা সময় নিয়ে এটাকে ঠেসতে হবে। যত বেশি ভালো করে এটা মাখা হবে তত কিন্তু নানপুরি ফুলবে ভালো, আর খুব খুব সফট হবে। জানো তো, আমাদের কলেজের সামনে একটা দাদার দোকান ছিল, যেখানে নানপুরি বানানো হতো। এই একটাই দোকান ছিল, আর ছোট্ট ছোট্ট নানপুরি ভাজতো আর দিত। তো আমার আজকে নানপুরি বানাতে বানাতে এত বেশি মনে পড়ছে, আর আমাদের খুব পছন্দের ছিল। আমরা কলেজ লাইফের প্রায় 80% দিনই মনে হয় ওই দোকান থেকেই নানপুরি ব্রেকফাস্ট করতাম। তা যাই হোক, দেখো আমি কতটা নরম করে এটা মেখেছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। মাখার পরে এই ডোটার ওপর একটুখানি অয়েল ব্রাশ করে আমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে তার ওপর একটা প্লেট চাপা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তবে এই ডোটা যদি সারা রাত এইভাবেই বাইরে রাখো সেটা কিন্তু আরও বেশি ভালো হয়, কিন্তু আমি যেদিন এটা বানিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই আমার আর বাইরে রাখা হয়নি, ফ্রিজেই আমি ওভারনাইট রেখেছিলাম। আমার জলের বোতলটা বড্ড নোংরা হয়েছে, পরিষ্কার করব সে কথা মনেই থাকে না। এই জন্য এখন একটু গরম জল আর দুটো লেবু কেটে এর মধ্যে দিয়ে রেখে দিলাম, সারা রাত এটা পরিষ্কার হয়ে যাবে। চলো আমি এখন ঘুমিয়ে নিই, টাটা। আজকে ভোর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আকাশটা এখনও মেঘলা। আর দেখো এই জানলাটা দিয়ে কি সুন্দর পুঁই শাকগুলো একা একাই এরকম লতিয়ে লতিয়ে উঠছে, দেখতে কি ভালো লাগছে না? অনেকবার আমরা এই গাছের শাক খেয়েওছি। এখন বাজে প্রায় সকাল 9টা। এখানে বাবার জন্য ব্রেকফাস্টে বসালাম সেদ্ধ ভাত, আর আমাদের জন্য আজকে করব একটুখানি চাউমিন। সেই জন্য চাউমিনটা সেদ্ধ করার জন্য জলটা এখানে বসিয়ে দিলাম। আজকে অনেক দিন পরই চাউমিনটা বানাচ্ছি, তবে আজকে চাউমিনে বেশি কিছু দেব না। আজকে একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা করব। বেশ কিছু সবজি ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, বাট হয় না, এক একদিন এক এক রকম খেতে ইচ্ছা করে। তো আজকেও এই জন্য চাউমিনটা খালি আলু পেঁয়াজ দিয়ে আমার খেতে ইচ্ছা করছিল। আর যতটা ঝুরঝুরে চাউমিনটা হওয়ার কথা ছিল দেখো ততটা কিন্তু হয়নি, কারণ আমি একটু এটাকে আজকে বেশি সেদ্ধ করে ফেলেছি। যাই হোক, কী আর করা যাবে, এক একদিন তো এরকম হয়েই যেতে পারে, তাই না? তা ব্রেকফাস্ট সেরে এই সাংঘাতিক কাদা জল ঠেঙিয়ে আমরা এখন দুজন মিলে যাচ্ছি বাজারে একটা স্পেশাল জিনিস আনতে। এমনিতে সাধারণত বাজারে গেলে আমার খুব ভালো লাগে, চতুর্দিকে এত টাটকা শাকসবজি আর ফল দেখে খালি মনে হয় সব কিনে নিয়ে চলে আসি। কিন্তু যদি বৃষ্টি হয় বা বর্ষাকাল হয়, সেই দিনগুলোতে বাজার যেতে আমার একদম ভালো লাগে না। এই প্যাচ প্যাচে কাদার মধ্যে সত্যি বলতে গাটা বড্ড ঘিনঘিন করে। সেই জন্য বাড়িতে এসে আমি আর কোনো কিছু না করে আগেই চলে গিয়েছিলাম বাথরুমে, গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান টান করে নিয়েছি। আগে জানো তো আমি ভেজা চুলে চিরুনি দিতামই না, কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে বলে যে চুল না আছড়ে সিঁদুর পরতে নেই, এই জন্য কোনো রকমে চুলটা আর কি আছড়ে তারপরে সিঁদুর পরে আগে আমি চুলটা শুকিয়ে নিই, তারপরেই চুলটা আছড়াই। এদিকে রানী পিসিও কাজে চলে এসেছে, আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে একেবারে ঝকঝকে রোদ উঠেছে। অনেকটা বৃষ্টির পর যদি এরকম সুন্দর একটা রোদ ওঠে তাহলে গরম লাগলেও বেশ ভালো লাগে, তাই না? বিয়ের পর এখানে এসে দেখলাম যে আমার শাশুড়ি মা যদি বড়ি না থাকে তাহলে শুক্তোতে এরকম মটর ডালের বড়া ভেজে ছোট ছোট করে তাতে দেয়। খেতে যে কি ভালো লাগে, এটা না খেলে তো আমি জানতামই না। আজকে শুক্তো ছিল, আর ছিল হচ্ছে
ছোট্ট ছোট্ট মাছের চচ্চড়ি, সাথে ডাল লেবুও ছিল, কিন্তু আমি ডালটা নিয়েছিলাম পরে, লেবু দিয়ে চুমুক দিয়ে খেয়েছি। এরকম মাছের চচ্চড়ি শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে আমার না খুব ভালো লাগে। তোমরা কারা কারা ছোটো মাছের চচ্চড়ি পছন্দ করো আমাকে জানিও কমেন্টে। সকাল থেকে উঠে নানান তালে আমি আমার এই বোতলটা পরিষ্কার করার কথা বেমালুম ভুলে গেছি। তবে এটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে, একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই হলো। অনেক শখ করে আমি এই বোতলটা কিনেছিলাম, কারণ আমার জানো তো কাচের জিনিস খুব পছন্দের, আর নিজেদের পছন্দের জিনিসের প্রতি যত্নটাও আমাদের একটু বেশিই হয়। দেখো কেমন সুন্দর চকচক করছে না। তোমাদের তো কালকে বলাই হয়নি যে নানপুরির সাথে আমি কি বানাবো। নানপুরির সাথে বানাবো চানা মশলা। এই জন্য কাবলি ছোলাটাকে কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম বলে একটু বাবলস কেটে গেছে, তো সেই জন্য ভালো করে এটাকে ধুয়ে ভাবলাম সেদ্ধটা করেই নিই। আসলে আজকে আমার বাবা আসছে, সেই জন্য ভাবলাম যে নানপুরি আর কাবলি ছোলার ঘুগনি বানানো যাক। তবে এই ঘুগনিতে কিন্তু একটা স্পেশাল জিনিস দেবো, কী দেবো সেটা তোমাদের পরে বলছি। বাবা চলে এসেছে, সেই জন্য ভাবলাম যে সুন্দর পাকা আম উঠেছে, এখন পাকা আমের শরবত করে দেওয়া যাক। পাকা আমের শরবত করা না সব চাইতে সহজ। জাস্ট আমটাকে ভালো করে ছাড়িয়ে নাও, তারপর এটাকে ছোটো ছোটো করে কেটে নাও। পাকা আম অলরেডি খুব মিষ্টি হয়, কিছু মেশানোরও নেই। সেই ছোটো টুকরোগুলো মিক্সিতে দিয়ে দাও, সাথে একটুখানি বরফ, ব্যাস ভালো করে ঘুরিয়ে নিলেই রেডি। শুধু খাওয়ার আগে একটুখানি বিট নুন ছড়িয়ে নিলেই হলো। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো একদম ফুটির মতন দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। পরন্ত বিকেলের একটা আলাদাই সৌন্দর্য থাকে, সাথে একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল জানো তো। আর আমি এখন এখানে চা বসিয়েছি, ওই ঘরে তো জোর তার গল্প চলছে। তো এখানে চাটা হতে হতে আমি কালকে সেই যে নানপুরির ডোটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেটাকে আর বের করা হয়নি। যাই এখন গিয়ে সেটাকে বের করে আনি, দেখি সেটার কী অবস্থা। এটা কিন্তু এতক্ষণে দ্বিগুণ ফোলার কথা, কিন্তু এই যে বললাম আমি সারা রাত বাইরে রাখিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য এটা ফোলেনি। যদি এটা বাইরে রাখা হতো তাহলে খুব সুন্দর আরও বেশি করে ফার্মেন্ট হয়ে যেত। তা যাই হোক, এটা এখন রুম টেম্পারেচারে রাখা থাক, একটু ঠিকঠাক টেম্পারেচারে আসুক, আমি ততক্ষণ ঘুগনিটা বানিয়ে নিই। এখানে দেখো গোটা গরম মশলা নিয়েছি, এলাচের খোসাটা ফেলে দিয়ে খালি সিডস নিয়েছি, আর একটুখানি জিরে নিলাম, কয়েকটা দানা ধনে নিলাম। এবার ভালো করে ড্রাই রোস্ট করব, আর গ্যাসটা অফ করে তারপর আমি কসুরি মেথিটা দেবো। এই মশলাটা আমি ঘুগনির ভাজা মশলা হিসেবে ইউজ করব। এটাকে এখন ভালো করে হামানদিস্তায় গুঁড়ো করে রেখে দেবো, নামানোর আগে জাস্ট এটা দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু নিয়েছি, এটা দিয়ে একটা মশলার পেস্ট করব, যেটা আমার ঘুগনির মেন মশলা। এইবার তোমাদের দেখাই যে কোন স্পেশাল জিনিস আনতে আমরা এই প্যাচ প্যাচে কাদা জল ঠেঙিয়ে বাজারে গিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে খাসির চর্বি, এটা দিয়েই আজকে স্পেশালি ঘুগনিটা বানাবো, যেটা নানপুরির সাথে জাস্ট দারুণ যাবে। তো অনেকটা পরিমাণেই চর্বি এনেছি, এতটা লাগবে না, যতটা প্রয়োজন ততটুকু নেব, বাকিটা রেখে দেবো, অন্যদিন আরও একটা অন্য কোনো রেসিপি করব। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে কোন জিনিসটা তোমার বেশি পছন্দের, চিকেন না মাটন, তো অল টাইম ফেভারিট হচ্ছে আমার চিকেন। বাট আমি মাটনটা শুধুমাত্র ভালোবাসি এই চর্বিটার জন্য। আমাকে যদি কেউ মাটন না দিয়ে খালি চর্বিটাও দেয়, আমি তাতেই প্রচুর খুশি। চর্বি আমার সব থেকে প্রিয়। একদম ছোট্ট ছোট্ট টুকরো করে চর্বিগুলোকে কেটে নেব, তারপর ধুয়ে নেব যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। আর এখানে তেল গরম করে ঘুগনির মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর রেগুলারের মশলা অনুযায়ী আমি দিয়েছি নুন, একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর লঙ্কার গুঁড়ো। আর মশলা কষাতে কষাতেই তারপর আমার মনে পড়লো যে আসল জিনিসটি আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, যেটা ছাড়া রান্না হয়ই না। তবে ধনে আর জিরে গুঁড়ো কিন্তু আমি দিলাম না, যেহেতু ওটা ভাজা মশলাই দিয়েছি, তাই এখানে দিলেও খুব বেশি স্ট্রং হয়ে যাবে ফ্লেভারটা। অতটা স্ট্রং ফ্লেভার আমার পছন্দ না। তো যাই হোক, মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষাতে হবে। আর আরেকটু সুন্দর কালার আনার জন্য দেখো আমি এখানে একটুখানি চায়ের লিকার করে রেখেছি, সেটাও এতে দিয়ে দেবো। এইভাবে না আমি আগেও বানিয়েছি, এত সুন্দর চানা মশলায় কালারটা আসে যে তোমরা যদি বানিয়ে থাকো তাহলে তো তোমরা অবশ্যই জানবে, আর যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার চায়ের লিকার দিয়ে ট্রাই করে দেখো। আচ্ছা, মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমি চর্বিগুলো দিয়ে দেবো, দিয়ে আরও একবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ছে আর চর্বিগুলো সেদ্ধ হচ্ছে। ফাইনালি চর্বিগুলো সেদ্ধ হয়ে খুব সুন্দর মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এইবারে আমি সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু আলুও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব কিছুকে খুব ভালো করে মেশাবো, মিশিয়ে এটাকে ফুটতে দেবো। তারপর নামানোর আগে
যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার ঘুগনি একদম রেডি। আর এইদিকে আমার নানপুরির ডোটাও রুম টেম্পারেচারে একদম চলে এসেছে, এটা একদম নানপুরি বানানোর জন্য ওকে। বলো ঘুগনিটা দেখতে লোভনীয় লাগছে কিনা। চলো এবার নানপুরিগুলো ঝটাঝট বানিয়ে নিই। কতটা নরম হয়েছে ডোটা সেটা আমার বেলাটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার আবারও সেই নানপুরির দোকানে দাদাটার কথা মনে পড়ছে, কি তাড়াতাড়ি যে নানপুরিগুলোকে সে বেলতো, সে বেলছে না খেলছে তা ঠিক বোঝাই যেত না। একটু বড় আর মোটা দেখেই নানপুরির লেচিটা কেটেছি আর একদম বড় করে মোটা করে এটা বেলেও নিচ্ছি। ওদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এইবার দেখো নানপুরিগুলোকে তেলে ছাড়ার পর সেটার কীরকম রূপ খোলে। এতটাই সুন্দরভাবে এটা ফুলছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার নিজেই এতটাই স্যাটিসফাইড লাগছে। এটা বাড়ির বানানো না দোকানের বানানো সত্যি কিন্তু বোঝা যাচ্ছে না। তোমরা যারা দই আর বেকিং সোডা দিয়ে ট্রাই করোনি এখনও, তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে নানপুরিটা ট্রাই করো। দেখো এবার প্ল্যাটারটা দেখে কি লোভ লাগছে। নানপুরিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। দাঁড়াও বাবাকে এবার দিয়ে দিই খেতে, কারণ বাবাকে তো আবার ফিরতে হবে, থাকার তো কোনো উপায় নেই। তো বাবা আমাকে বলছিল তুই এতক্ষণ ধরে এই সব এত কিছু করছিলি। আমি বললাম এত কিছু আর কি, এইটুকুই ব্যাপার। আর আমাদের সবারই এইসব জিনিস খেতে বেশ ভালোই লাগে। ও বাবা, বাবার জামাইও চলে এসেছে বাবাকে কোম্পানি দিতে। এখানে একজন তো ঠিক আছে, কিন্তু আরেকজনের ভুড়ি ভোজটা হচ্ছে না। আমার তো রাত্রে হবে ডিনারে। হবে? আমি তো বাবার জন্য করেছি, তোমার জন্য তো করিনি। আমার মন অনেক বড়, আমি জানি। না, উনি এখন আছেন কোম্পানি দিতে বাবাকে। এরপর আমরা দুজন গিয়েছিলাম বাবাকে ট্রেনে তোলার জন্য এই রাস্তাটা দিয়ে, যেটা সকালবেলায় একেবারে কাদায় ভর্তি ছিল। এখন যেহেতু রোদ উঠেছিল একটু টেনেছে। আর বাড়িতে এসে দেখো একজনের জিভ লক লক করছে। কি দেখে জানো? আমার আগের দিনের ব্লগের ফুলকো ফুলকো লুচি আর আলুর দমটা দেখে। তবে আজকে তার জিভ লক লক করাটা সার্থক, কারণ একটু পরেই সবাই যে খাবারটা খেলো তাতে সবাই খুব খুশি। দেখো সবাই বলছে যে খেতে খুব খুব ভালো হয়েছিল। খাবার খাওয়া কমপ্লিট, আমি বসলাম আমার নানপুরি আর চানা মশলাটা নিয়ে। একবার দেখো খালি যে কী পরিমাণ সফট হয়েছে। আর তার থেকেও বড় কথা, এটা না শুধুই খেতে ভালো লাগছিল, ঘুগনিটা না হলেও চলতো, এটা আমার মনে হচ্ছিল। চলো তাহলে আমিও এবার আয়েশ করে বসে নানপুরি আর চানা মশলাটা শেষ করি। আজকের মতন ব্লগটাও শেষ করছি এখানে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এইভাবে চানা মশলা আর নানপুরিটা বানিয়ে আমাকে জানিও যে তোমরা কী রেজাল্ট পেলে। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই।